মাগুরা 2 আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী শুধু 32 জন হিন্দু শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপবৃত্তি দিয়েছেন। এমন একটি বিভ্রান্তিকর দাবি ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। তবে ফ্যাক্ট চেকে উঠে আসে এটি মূলত ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য নির্ধারিত উপবৃত্তির তালিকা, যাকে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে ভিন্নভাবে প্রচার করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রামের চলমান বন্যাকেও ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে একের পর এক গুজব। কখনো বন্যার পানিতে লাশ ভাসিয়ে দেওয়ার ভুয়া দাবি, আবার কখনো গর্ভবতী নারীকে নিয়ে সিএনজি কাঁধে করে পারাপারের বিভ্রান্তিকর ভিডিও। চলুন দর্শক আরো কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। মাগুরায় কেবল হিন্দু শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়েছে, এমন একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে সাম্প্রদায়িক বিভ্রান্তি তৈরি করা হয়। কিন্তু রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় এটি ধর্মভিত্তিক নয়, বরং প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য নির্ধারিত উপবৃত্তির তালিকা। মাগুরায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা হিন্দু ধর্মাবলম্বী হওয়ায় তালিকায় তাদের নাম এসেছে। ধর্ম নয়, বরং নৃগোষ্ঠী পরিচয়ই ছিল বাছাইয়ের ভিত্তি। উপজেলা প্রশাসনও জানিয়েছে এটি দীর্ঘদিনের সরকারি কর্মসূচির নিয়মিত কার্যক্রম এবং বিষয়টি নিয়ে ছড়ানো তথ্য বিভ্রান্তিকর। ওদিকে চট্টগ্রামের বন্যার পরিদর্শনকে কেন্দ্র করে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খানের নামে একটি কটূক্তিমূলক মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তৈরি হয় নতুন বিতর্ক। তবে অনুসন্ধানে দেখা যায় আবিদুল ইসলাম এমন কোনো মন্তব্যই করেননি। মূলত একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্টকে সত্য দাবি হিসেবে প্রচার করা হয়েছে। নির্ভরযোগ্য কোনো সূত্র বা আবিদের নিজস্ব সামাজিক মাধ্যমে এমন কোনো বক্তব্যের অস্তিত্ব মেলেনি। আবার চট্টগ্রামে চলমান বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করে বন্যার্থ এলাকায় লাশ দাফন করতে না পেরে পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে এমন দাবিতে একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। তবে যাচাই করে দেখা যায় এটি চট্টগ্রামের সাম্প্রতিক বন্যা নয়, বরং 2024 সালের ফেনীর বন্যার সময় ধারণ করা পুরনো ভিডিও। অর্থাৎ পুরনো দুর্যোগের ভিডিও নতুন ঘটনার সঙ্গে জুড়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। গুজব এখানেই শেষ নয়। চট্টগ্রামের বন্যায় গর্ভবতী নারীকে নিয়ে সিএনজি কাঁধে করে পারাপারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু গণমাধ্যমে ভাইরাল হলেও দাবিটি সম্পূর্ণ বিভ্রান্তিকর। মূলত ভিডিওটি চট্টগ্রামের নয়, বান্দরবনের নাইক্ষ্যংছড়ির, এবং সিএনজিটি ছিল সম্পূর্ণ খালি। ভেতরে কোনো গর্ভবতী নারী বা অন্য কোনো যাত্রী ছিলেন না। তবে চট্টগ্রামের লোহাগাড়ায় আলাদা একটি ঘটনায় বন্যার মধ্যে প্রসব বেদনায় আক্রান্ত এক নারীকে ফায়ার সার্ভিস উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, যার সঙ্গে ভাইরাল ভিডিওটির কোনো সম্পর্ক নেই। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করে দেখা গেল চলমান বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি ভিউ বাড়ানোর অপচেষ্টায় ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। ফয়সাল রয়েল, ৭১, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটা দেখে নিলাম। আগে জানিয়েছি আমাদের সাথে আজ যুক্ত আছেন রিউমার স্ক্যানার টিমের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব। যুক্ত হচ্ছে তার সাথে। তানভীর মাহতাব, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। অবশেষে বন্যার খবরের সাথে সাথে বন্যা সম্পৃক্ত গুজব এবং অপতথ্য দিয়ে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে গেল। কোনো অংশ আমরা আসলে বাদ দেখলাম না। গর্ভবতী নারী থেকে শুরু করি সাম্প্রদায়িক উস্কানি, নানা ধরনের মন্তব্য, নানা ধরনের ঘটনা, নানা ধরনের বিভ্রান্তি পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে। একটু আপনার কাছে জানতে চাই, গত 2-1 দিনে মানে যখন থেকে বন্যার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশ জুড়ে, সেই অনুযায়ী আসলে কি ধরনের অপতথ্যর জোয়ার এখন নতুন করে এসেছে? ধন্যবাদ। এখন কিন্তু দুইটা ইস্যু, একটা হচ্ছে ফুটবল বিশ্বকাপও চলছে এবং সমান্তরালে আমরা বন্যার পরিস্থিতিটা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। অনেক জায়গা নতুন করে প্লাবিত হচ্ছে। তো আজকে মূলত সকাল থেকে আসলে বন্যা রিলেটেড অপতথ্যগুলো
আমরা অনেক বেশি আকারে দেখতে শুরু করি, যেহেতু কিন্তু বন্যা কিন্তু আরো প্রায় 4-5 দিন আগে থেকে মানে খবরগুলো আসছিল, কিন্তু অপতথ্যগুলো ছড়াতে একটু সময় নিয়েছে এবার। এবং আপনি প্রতিবেদনে যেটা বলছিলেন যে সিএনজিতে গর্ভবতী নারীকে নেওয়ার বা লাশ ভেসে যাওয়ার আরেকটা ভিডিও আমরা সন্ধ্যায় গিয়ে আজকে একটা ফ্যাক্ট চেক করেছি, যেটা দেখা যাচ্ছিল 9 মাসের একজন নারী, লাল একটা কাপড় পরা নারী হচ্ছে গাছে আটকে আছে। এই ভিডিওটা হচ্ছে সারাদিন ঘুরেছে ফেসবুকে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে। আমরা এটা দেখলাম যে এটা 2024 সালের একটা টাঙ্গুয়ার হাওরের একটা ভিডিও এবং এটার সাথে এই বন্যার কোনো সম্পর্ক নাই। তো এই ধরনের কিছু ভিডিও আজকে অনেক ভাবেই ভাইরাল হয়েছে এবং এই ভিডিওগুলো দিন শেষে এসে দেখা যাচ্ছে যে আসলে এই বন্যার সাথে কোনো সম্পর্ক নেই। তবে এই জিনিসটা অনেকেই আমাদেরকে বলেন যে না, এই জিনিসের সম্পর্ক নাই, কিন্তু বন্যা কিন্তু পরিস্থিতি তো এরকমই। আসলে মানে পরিস্থিতিটা ঠিক আছে এরকম, কিন্তু মানুষ যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ তারা যখন এই ভুয়া ভিডিওগুলো দেখে, তারা এগুলো নিয়ে একটু মানে স্বাভাবিকভাবে একটু চিন্তিত হবেন এবং এগুলো নিয়ে সরকারের সমালোচনা করেন বা বন্যা পরিস্থিতি নিয়ে অযথা আতঙ্ক মানুষের ভিতরে ছড়িয়ে দেন প্রচার করার মাধ্যমে। আমরা এই ভিডিওগুলো দেখেছি যে লক্ষ লক্ষ ভিউ হচ্ছে, কারণ এটা একটা সেনসিটিভ ইস্যু এবং দুর্যোগ একটা সব বাংলাদেশের জন্য একটা সবসময় একটা স্পর্শকাতর জায়গা এবং বাংলাদেশের মানুষ এই জিনিসটা নিয়ে সবসময় এই বিষয়টার সাথে অভ্যস্ত। যেহেতু মানুষ যখন বন্যা দেখে বা ঘূর্ণিঝড় ও ভূমিকম্পের মতো ঘটনাগুলো দেখে, তখন স্বাভাবিকভাবে একটা নেতিবাচক এবং মানুষের মনে একটা ভয় ঢুকে যায়। তো তখন এই ধরনের স্পর্শকাতর ভিডিওগুলো কিছু ভিউ ব্যবসায়ী বলেন বা যারা অর্থনৈতিকভাবে বিভিন্ন ধরনের মনিটাইজেশনের মাধ্যমে এই জিনিসগুলো থেকে আয় করতে চায়, তারা এই জিনিসটাকে কাজে লাগায় এবং এটা স্বাভাবিকভাবে এই বন্যাটাকেও তারা কাজে লাগিয়েছে। এবং এর সাথে সাথে আমরা এআই এবং ফটো কার্ডের বিষয়গুলো প্রতিবেদনও দেখিয়েছেন, আমরাও দেখেছি যে এআই দিয়ে অন্তত আজকে 2টা ছবি আমরা যাচাই করেছি। চট্টগ্রামের উপর থেকে তোলা 2টা ছবি চট্টগ্রামের দাবিতে ছড়ানো হচ্ছিল, কিন্তু এই ছবিগুলো আসলে চট্টগ্রামের না, এটা এআই দিয়ে তৈরি। আর ফটো কার্ডের বিষয়গুলো তো আছে, যে ভুয়া মন্তব্য ছড়ানোর জন্য ফটো কার্ড এবং এখন একটা সাধারণ মাধ্যম হয়ে গিয়েছে। ডাবি ছাত্রদল নেতা আবিদের নামে একটি ছড়িয়েছে আমরা দেখলাম। এরকম আরো কিছু আছে, আমরা আগামী 2-1 দিনে হয়তো এগুলো পাবলিশ করব। তো এই ধরনের বিষয়গুলো আসলে বন্যার সাথে সম্পর্ক রেখে জিনিসগুলো তৈরি হচ্ছে এবং এটা খুবই একটা নতুন একটা আতঙ্ক আর কি, যেটা আসলে আমাদের আতঙ্ক হওয়া উচিত ছিল না, সেটা এখন আতঙ্কের কারণ হয়ে যাচ্ছে অপতথ্য। আপনি ঠিকই বলেছেন তানভীর মাহতাব আবির। এমনকি এই যে আজকে আমরা একটি ফ্যাক্ট চেকের মধ্যে আমাদের একটি বিষয় ছিল, যেটি হচ্ছে দাফন করতে না পেরে অবশেষে লাশকে ভাসিয়ে দেওয়া হলো। আমি নিজে সকালে ঘুম থেকে উঠেই প্রথমেই ফেসবুকে স্ক্রোল করতে গিয়েই এই ভিডিওটি আমি দেখি। আমিও প্রথমে ভাবছিলাম যে এমন কি পরিস্থিতি কিনা, আমি নিজেও নিশ্চিত ছিলাম না এই ঘটনা বা এই ভিডিওটা কতটুকু সত্য বা মিথ্যা। যদিও আমি নানা জায়গায় কিন্তু হয়েছে, মানে গণমাধ্যমগুলো এসছে 71 সম্ভবত প্রচার করেছে, আসলে কিন্তু এরকম একটা ভিডিও আছে। মানে ঘটনাটা এটা দুপুরে গিয়ে আমরা দেখেছি, কিন্তু এই ভিডিওটার সাথে ওটাকে মিলানো হচ্ছে অনেক ক্ষেত্রে, কিন্তু এটা কিন্তু আসলে এই ভিডিও মানে এই ঘটনার না। তবে এরকম একটা ঘটনা আসলে ঘটেছে, তো এটা রিলেভেন্ট করে ছড়ায় আর কি। জি, অনেকটাই সম্পৃক্ততা, অনেক যোগসাজশ খোঁজা হচ্ছে, যে মানে যতটুকু বিশ্বাসের ভরসার কাছাকাছি যাওয়া যায় সাধারণ মানুষের সেই জায়গায়। তারপর মাহতাব আবির, আমি একটু জানতে চাই আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, একটা বড় সময় যাবত আপনি ফ্যাক্ট চেকিং করছেন, নানা সময়ে নানা ইভেন্টে নানা ঘটনায় আমরা নানা ধরনের এই অপতথ্যগুলো ছড়াতে দেখি। এই যে অপতথ্যগুলো ছড়ানো, এই অপতথ্যগুলো ছড়িয়ে আসলে মূলত ব্যবসায়িক লাভ হচ্ছে, নাকি এটি কোনো রাজনৈতিক পক্ষ বিপক্ষের ফলাফল, নাকি ব্যক্তিগত শুধুমাত্র ক্লিক বেট ভিউ? আসলে এই অপতথ্যগুলো, অর্থাৎ বন্যার মধ্যে এই সিএনজির ভিতরে গর্ভবতী রয়েছে, এই অপতথ্যটা ছড়িয়ে কার মুনাফা হবে, কি মনে করেন? এই বন্যার ভিতরে সিএনজি, এটাই আসলে প্রথম গুজব ছিল এই বন্যা রিলেটেড। তো এইটা যখন প্রথম ছড়ানো হয় অনেক ভিউ হয়েছে, আমরা যাচাই করেছি, তখন দেখলাম যে কিছু টার্গেটেড পেজ আছে যারা নিয়মিত এগুলো ছড়ায় এবং তাদের উদ্দেশ্য 2টা। একটা হচ্ছে কিছু পেজের উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক এবং তারা যে কোনো ইস্যুতেই রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে এখানে একটা রোল প্লে করে, যদি সেটা এক পক্ষের হয়। যেমন ধরেন আমি জামায়াতের আমিরের কথাটা বলতে পারি, যে তিনি গিয়েছেন গতকালকে এবং তার একটা ছবিকে এআই দিয়ে এডিট করে ছড়ানো হলো, স্বাভাবিকভাবে এটা প্রতিপক্ষই ছড়াবে। তো এই ইস্যুটা একটা থাকে, রাজনৈতিক ইস্যু অবশ্যই থাকে এবং এটা টার্গেট করে যে সরকারকে বা বিরোধী পক্ষকে প্রশ্ন করার একটা সুযোগ রাখা বা সমালোচনার একটা সুযোগ রাখা। যা কিছুই করো সেটাই সমালোচনা করবে, সেটা সরকার হোক বা বিরোধী দল হোক, কোনো না কোনো একটা পক্ষ থাকে। আরেকটা হচ্ছে অবশ্যই ভিউ ব্যবসা তো অবশ্যই আছে, যেমন ভিডিওগুলো মেইনলি ভিউ ব্যবসার জন্য ছাড়া হয়। যেমন এই যে লাশের ভিডিও যেটা আপনি বললেন যে সকালে উঠে দেখলেন, এটা আমরা গতকাল রাত থেকে দেখছিলাম এবং এই জিনিসটা এতভাবে ছড়িয়েছে যে মানুষ আমাদের কাছে জিজ্ঞেস করছিল যে এটা
কি আসলে এমন ঘটনা? বা আমরা অনেক পোস্টের ক্যাপশনে দেখছিলাম যে সরকারের প্রচুর সমালোচনা করা হচ্ছে যে সরকার কি করছে না করছে। কিন্তু পরে দেখা গেল যে এটা আসলে ২৪ সালের একটা ভিডিও। ২৪ সালের বন্যার সময়ও আমরা এই ভিডিওটা দেখেছিলাম। তো এটাতে যারা ছড়িয়েছে এটা তো অবশ্যই একটা ভিউ ব্যবসা বা একটা আর্থিক বিষয় আছে। রাজনৈতিক বিষয় না থাকুক, আমরা এটা বাদ দিলাম। যেটা আমি বললাম যে এখানে একটা ভিউ ব্যবসা আছে। আর আরেকটা যেটা ফটো কার্ডের বিষয়গুলো কিন্তু এটা একটা এখন ব্যবসা। কারণ Facebook এখন আপনার স্টিল ইমেজ বলেন বা শুধুমাত্র টেক্সট আকারের পোস্টগুলো থেকেও আয় করার সুযোগ দিচ্ছে। তো এটাও একটা বড় সুযোগ যারা মিম পেজগুলো চালাচ্ছে তাদের ক্ষেত্রে। তানভীর মাহতাব, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাকে আজকের আমাদের এই আয়োজনে। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে পরিস্থিতিতে আসলে অপতথ্যগুলো ছড়াচ্ছে তার উদ্দেশ্য এবং তার যে সাধারণ মানুষের উপরে প্রভাব সেই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। আমাদের দেশের যে গুজব বা অপতথ্য ছড়ানোর যে গতিবিধি, সেটা যদি আমরা আন্তর্জাতিক গুজব বা অপতথ্যগুলোর সাথে যদি তুলনা করি, তাহলে আপনি কি বলবেন আসলে তুলনায় আমরা কোথায় আছি আমাদের গুজব নিয়ে? আমি যদি দক্ষিণ এশিয়ার সাথে তুলনা করি, দক্ষিণ এশিয়াতে আনডাউটেডলি একেবারে বাংলাদেশ হচ্ছে গুজবের একটা বড় একটা, আমরা বলি যে আঁতুড়ঘর বলি আমরা সবসময়, যে অন্যান্য দেশের সাথে তুলনা করি এত পরিমাণ গুজব বাংলাদেশের মতো অন্য কোনো দেশে ছড়ায় না। ভারত একটা বড় দেশ, কিন্তু ভারতেও আপনি যদি কোনো একটা রাজ্যের সাথে তুলনা করেন এত পরিমাণ ছড়ায় না। আমরা ভারতের বিভিন্ন রাজ্যের ফ্যাক্ট চেকারদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হয়, তো তারাও এই জিনিসটা কনসার্ন, তারাও উল্টো আমাদের দেশের বিভিন্ন গুজব ওরা ডিবাং করে। মানে ওদের তেমন কোনো কাজ থাকে না, তখন এই কাজগুলো করে। তো এই জিনিসটা মাঝে মধ্যে আমরা চিন্তা করলে অবাক হই যে বাংলাদেশের মানুষ এত পরিমাণ গুজব ছড়াতে পারে, মানে নিত্য নতুন উপায়। যেমন এই যে ফটোকার্টের বিষয়টা চিন্তা করেন, এই জিনিসটা কিন্তু পৃথিবীর আর কোথাও আমরা দেখি না যে সার্কাজম পেজ বলেন বা ফটোকার্টকে নকল করে এই জিনিসগুলো করা, গুজব অপতথ্য ছড়িয়ে দেওয়া, এক একটা গণমাধ্যমকে প্রশ্নবিদ্ধ করা এবং মানুষকে দিনের পর দিন ধরে ভুয়া মন্তব্য জড়িয়ে মানুষগুলো বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি বলেন বা বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্বকে ওদেরকে প্রশ্নবিদ্ধ করা। এই জিনিসগুলো পৃথিবীর আর কোথাও আমরা অন্তত দেখি নাই। তো এই জিনিসগুলো দেখলে আসলে মনে হয় যে বাংলাদেশের মানুষ আসলে প্রচুর ক্রিয়েটিভ, কিন্তু এই ক্রিয়েটিভিটিটা আসলে ভালো দিকে আসলে কাজে লাগাচ্ছে না এবং এটা খুব একটা নেতিবাচক দিকে। এখন সামনের দিনগুলোতে আরো বড় চিন্তা, যেহেতু এই ক্রিয়েটিভিটি গুলো বাংলাদেশের মানুষই বানাচ্ছে, তো সামনের দিনগুলোতে আসলে আরো কি কি নতুন উপায় আসবে আমরা ওটার জন্য আসলে সন্দিহান। মাহতাব, আপনি ঠিকই বলেছেন। আসলে যে পরিমাণ ক্রিয়েটিভিটি, অর্থাৎ তাদের যে পরিমাণ সক্ষমতা আমরা গুজব বা অপতথ্যের ক্ষেত্রে দেখি, কোন ঘটনাকে কোথায় যুক্ত করতে হবে, কার মন্তব্যকে কোথায় যুক্ত করতে হবে এবং কি বলাতে হবে, সেটার যে প্রযুক্তিগত ব্যবহার, এটা সর্বোচ্চ ব্যবহার আমরা কিন্তু এই পরিস্থিতিতে দেখতে পাচ্ছি। এবং আপনার কথায় আমরা বুঝলাম আন্তর্জাতিক অন্যান্য দেশের সাথে যদি তুলনা করি আমাদের এই পরিস্থিতিটা সবচেয়ে বেশি। একটু জানতে চাই আপনার নিজস্ব অভিজ্ঞতায় কি বলেন যে আসলে কেন আমাদের এখানে গুজব এবং অপতথ্য এত বেশি? এই ব্যাপারটা নিয়ে আসলে আপনার নিজস্ব মতামতটা জানতে চাই। আচ্ছা, এটা তো অনেকগুলো কারণ। প্রথমত হচ্ছে বাংলাদেশের মানুষ সোশ্যাল মিডিয়ায় প্রচুর অ্যাক্টিভ। অন্যান্য দেশের তুলনা যদি করি, অন্যান্য দেশের মানুষরা তো প্রয়োজনে বেশি খুব একটা ইউজ করে না, বা আপনার হয়তো যতটুকু দরকার ওদের একটা টাইম লিমিটেড বিষয় হিসেবে ওরা এটাকে ইউজ করে বা ফ্রি টাইম হিসেবে ইউজ করে। কিন্তু বাংলাদেশের মানুষ আপনি দেখবেন যে বিভিন্ন জরুরি কাজে গিয়েও এই ফেসবুককে বা টুইটার, টিকটক এগুলোকে হচ্ছে মানে ওরা এই জিনিসগুলো ছাড়া টিকতে পারে না। এটা একটা কারণ যে বাংলাদেশের মানুষের ফেসবুক ব্যবহার বা সোশ্যাল মিডিয়া ব্যবহারের পরিমাণটা বেশি। এটা একটা বড় কারণ। দ্বিতীয় কারণ যেটা, এটা আমরা বললাম যে এটা একটা আয়ের বড় সুযোগ করে দিচ্ছে। আপনি বাংলাদেশের যে কি পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর গত কয়েক বছরে তৈরি হয়েছে, এটা আসলে মানে কারো কাছে পরিসংখ্যান নেই। এত পরিমাণ কন্টেন্ট, মানে প্রতিদিনই মনে হয় যেন একজন করে কন্টেন্ট ক্রিয়েটর বাড়ছে এবং এই কন্টেন্ট ক্রিয়েটররাও গুজব তৈরির একটা বড় উৎস। আমরা অনেক ক্ষেত্রে ভাইরাল অনেক গুজবগুলো দেখেছি যে উৎস খুঁজতে গিয়ে দেখেছি যে তারাই এই জিনিসগুলো তৈরি করেছেন কিভাবে, কিছু প্রশ্নবোধক চিহ্ন রেখে, যাতে তাদেরকে ক্লেম করা না যায়, কিন্তু তারা এই জিনিসটাকে স্প্রেড করে দিচ্ছেন, পরবর্তীতে মানুষ এটাকে গুজব হিসেবে চালিয়ে দিচ্ছে, প্রচার করছে। এটা একটা বিষয়, আর্থিক বিষয়। আরেকটা তো অবশ্যই পলিটিক্যাল বিষয়। বাংলাদেশ, আপনি জানেন যে বাংলাদেশে সবচেয়ে বড় ইস্যুটাই হচ্ছে পলিটিক্যাল ইস্যু। যে কোনো ইস্যুকেই পলিটিক্যাল হিসেবে চালানো যায় এবং যেমন বন্যা একটা প্রাকৃতিক দুর্যোগ, এটাকে পলিটিক্যাল ইস্যুর ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বিশ্বকাপ একটা খেলাধুলা বা আনন্দের বিষয়, এটার ভিতরে পলিটিক্স ঢুকানো হচ্ছে। বাংলাদেশের মানুষ পলিটিক্স ঢুকাচ্ছে, বা আপনি দেখবেন যে বিশ্বকাপটাকে এত সিরিয়াসলি নিচ্ছে যে
কত মানুষ মারা যাচ্ছে। পৃথিবীর আর কোথাও আপনি দেখবেন না যে বিশ্বকাপ যে দেশটা বিশ্বকাপে অংশই নেয়নি সেই দেশের মানুষ হচ্ছে আত্মহত্যা করছে, মারা যাচ্ছে অন্য দেশের জয় পরাজয় নিয়ে। তো এই জিনিসগুলো আসলে পুঁজি এক একটা স্প্রেডারের ক্ষেত্রে যারা এগুলো ক্রিয়েট করে, এবং সব মিলিয়ে আসলে এটাই আসলে গুজবের একটা আঁতুড়ঘর হিসেবে তৈরি একটা বড় কারণ এই কারণগুলো আসলে। আমরা তো দেখলাম গুজবের বিষয়টা নিয়ে পুরো বিস্তারিতই আমরা আলোচনা করলাম। এবার আমি একটা এই প্রশ্নটা আমি আগেও আপনাকে করেছি, আরও একবার করতে চাই, কারণ আমি জানতে চাই প্রশ্নের উত্তরটা আসলে বদলালো কিনা। এই যে গুজব, এই যে অপতথ্য এবং এই পরিস্থিতিগুলো নিয়ে সরকারি, বেসরকারি এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর এখন পর্যন্ত পদক্ষেপ, সেগুলো নিয়ে আপনি কতটা সন্তুষ্ট? আমি একেবারে সন্তুষ্ট না এরকমও বলবো না, তবে সন্তুষ্টিটা খুব কম। আমি আগেও আলোচনা করেছি যে বাংলাদেশে যারা অপতথ্যের ভুক্তভোগী বা মানে যাদেরকে টার্গেট করা হয় তারা আসলে এগিয়ে আসেন না এই জিনিসগুলো নিয়ে হচ্ছে স্টেপ নেওয়া বা আইনি ব্যবস্থা। আপনি জানেন হয়তো আমরা 6 মাসের একটা পরিসংখ্যান দিয়েছি গত কয়েকদিন আগে, 71 প্রচার হয়েছে গত 1-2 দিন আগে। তো ওখানে আমরা দেখিয়েছি যে কি পরিমাণ লক্ষ্যবস্তু হয়েছেন বিএনপি সরকার বলেন বা সরকার প্রধান বলেন, এমনকি বাহিনীগুলো প্রচার হয়েছে। আমরা প্রত্যেককে এই জিনিসগুলো দেখিয়েছি, জানিয়েছি, বলেছি যে দেখেন অবস্থাটা এরকম, কিন্তু সামনের দিনগুলো কিন্তু এরকম থাকবে না, এটা আরো বেশি বাড়বে। সরকার মাত্র 4 মাস এখনো হয়ওনি, তো তারা এই পর্যায়ে এসে এত পরিমাণ গুজবের টার্গেট হয়েছেন, সামনের দিনগুলোতে স্বাভাবিকভাবে এই পরিমাণটা বাড়বে। একইভাবে বিরোধী দল যারা আছেন তারাও এটা টার্গেটেড হবেন, এবং এখানে যারা সাফারার আছেন আমরা সবাইকে এই জিনিসটা ইন্ডিভিজুয়ালি বলেছি, জানিয়েছি, প্রত্যেকটা বাহিনীকেও বলেছি যে আপনারা এভাবে লক্ষ্যবস্তু হচ্ছেন, সামনের দিনগুলো এটা একটা অ্যালার্মিং বিষয়। এই অ্যালার্মিংটা যদি আপনারা নিয়ে কাজ করতে পারেন তাহলে এটা সবার জন্য মঙ্গল। কারণ আপনি এটাকে অবহেলা করবেন, এটাকে বলবেন যে ঠিক আছে চলতেছে চলুক, এটা এভাবে চলতে থাকবে, এবং এরা সাহস পেয়ে আরো বেশি এটাকে বাড়িয়ে দেবে মাত্রাটা। তো এই জিনিসটা যদি কাজ করার সুযোগ থাকে সবারই আসলে কাজ করা উচিত, তাহলে আসলে এই পরিসংখ্যানটা আসলে এটাই একটা অ্যালার্মিং বিষয়গুলো আসলে কমিয়ে আনার জন্য আমরা মনে করি এটা সতর্ক সংকেত। তো এই জায়গাটা আসলে সবার আসলে এগিয়ে আসা উচিত। আরো একটা প্রশ্ন, একদম শেষ প্রশ্ন হিসেবে জানতে চাই, এবং এই প্রশ্নটাও এর আগেও আপনাকে জিজ্ঞেস করা, জানতে চাই উত্তরটা বদলালো কিনা। মানুষ কি সচেতন হয়েছে? মানুষ সচেতন হয়েছে, একটা দিক বিবেচনা করলে অনেক মানুষ সচেতন হয়েছে। আবার কি ক্ষেত্রে? এআই এর ক্ষেত্রে সচেতন হয়েছে, মানুষ এখন সন্দেহ করতে শুরু করেছে। ফটো কার্ডের ক্ষেত্রে আমরা মনে করি প্রায় 60% মানুষ এখন সচেতন, কিন্তু ওই আশঙ্কার বিষয় একটাই যে নিত্য নতুন তো অনেক উপায় আসছে। আপনি অনেক ফটো কার্ড দেখলেই বুঝতে পারবেন না যে এটা আসলেই যে নকল ফটো কার্ড। আমি গত দুই একদিন ধরে একটা স্টোরি নিয়ে কাজ করছি, যেখানে দেখলাম যে এমন ভাবে ফটো কার্ড গুলোকে নকল করা হয়েছে, বোঝার উপায় নেই যে এটা আসলে ওই গণমাধ্যমের ফটো কার্ড না। তো এই জিনিসগুলো আসলে চ্যালেঞ্জিং, আমাদের জন্য যেমন চ্যালেঞ্জিং, আমরা তো মনে করি মানুষের জন্য আরো বড় চ্যালেঞ্জিং। মানুষ সচেতন হচ্ছে তাদের জায়গা থেকে, পুরনো অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে সচেতন হচ্ছে, কিন্তু সামনের দিনগুলোতে যে বড় বড় চ্যালেঞ্জ, এগুলোর ক্ষেত্রে আসলে মানুষকে আবার নতুন করে সচেতন করতে হবে। এটা আসলে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ, গণমাধ্যমের জন্য বড় চ্যালেঞ্জ। এটাই আমরাও আশা করব এই বিষয়গুলো নিয়ে আসলে যথাযথ কর্তৃপক্ষ কাজ করবে। এবং তানভীর মাহতাব বেশ কিছু বিষয় নিয়ে আপনার সাথে আলাপ করেছি, ধন্যবাদ বেশ কিছু পরামর্শ এবং তথ্য দিয়ে আজ সময়টা দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় ছিলেন রিউমার স্ক্যানার টিমের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব। কথা বলছিলাম বেশ কিছু ফ্যাক্ট চেক এবং এর আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে 71 নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে সেটার একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না, বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। আর থাকুন 71 সাথে।